আর শুরুতে আমরা নজর রাখবো নদিয়ার দিকে, কারণ নদিয়ায় আটক করা হয়েছে এক বাংলাদেশি ব্লগারকে জিজ্ঞাসাবাদ গয়েশপুর ফাঁড়ির পুলিশের। বাংলাদেশের বাসিন্দা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, তাকে বাংলাদেশি ব্লগার এবং তাকেই আটক করা হয়েছে। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই ব্লগার কবে ভারতে আসে এবং ঠিক কোন কোন জায়গায় কাজ করতো এই ব্লগার? এই মুফতি আব্দুল্লাহ আল মাসুদ তিনি বাংলাদেশি ব্লগার এবং তিনি 2018 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি থাকছিলেন এবং গত কয়েক মাস ধরে তিনি কল্যাণী থানার গয়েশপুরের 13 নম্বর ওয়ার্ডে তিনি সেখানে থাকছিলেন এবং দুদিন ধরে তাকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন গয়েশপুর কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তবে কি কারণে তার বিরুদ্ধে কি অভিযোগ একদম স্পষ্ট নয়, তবে একটি স্থানীয়দের দাবি করা হচ্ছে যে এখানে তিনি থাকলেও সেভাবে তিনি কারোর সাথে মিশতেন না। কয়েক মাস ধরে এখানে ভাড়া থাকছিলেন, যেই বাড়িতে ভাড়া ছিলেন তিনি স্কুল শিক্ষক, তিনি কিন্তু কোনো কথা বলতে চাইনি, তার পরিবার কোনো কথা বলতে চাইনি। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। যার বাড়িতে এই মাসুদ ভাড়া নিয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে এসে যার বাড়ি ভাড়ায় ছিলেন, তার কি বক্তব্য, তিনি কি বলছেন, তিনি কি চিনতেন না চিনতেন না, বিভিন্ন প্রশ্ন সামনে আসছে, শোনাবো আপনাদের। মাসুদকে কি করেছিলেন? মাসুদকে কি করেছিলেন আপনি? মাসুদকে কি করেছিলেন? মাসুদকে কবে থেকে ছিলেন? কি করেছিলেন? কবে থেকে ছিলেন? কবে থেকে ছিলেন? এভাবে যাচ্ছেন কেন? বসুন ভাই, বসুন ভাই। আপনাদের বাড়ি ভাড়া কবে দিলেন? গসপে কবে দিয়েছিলেন বাড়ি ভাড়া? মাসুদকে কবে দিয়েছিলেন? আল মাসুদ তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছেন। আপনার স্বামী পালিয়ে গেল কেন? হেলমেট হাতে দিয়ে? আপনার সাথে হেলমেট হাতে পালিয়ে গেল কেন? ক্ষমা করবেন আমাকে। কবে থেকে ছিলেন? মাসুদকে ছিলেন কি করে? মাসুদকে কি করেছিলেন? রঞ্জিত, নদিয়াতে আটক করা হয়েছে বাংলাদেশি এই ব্লগারকে, জিজ্ঞাসাবাদ চলছে, পুলিশের তরফ থেকে কি কি জানানো হচ্ছে? পুলিশের তরফ থেকে একেবারে কাজে কোনো রকম স্টেটমেন্ট এখনো পর্যন্ত সরকারিভাবে দেয়নি। তবে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে তার যে পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, তার যে ভিসা, সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে কবে শেষ হয়েছে এবং সেটাও জানতে চাওয়া হয়েছে বিভিন্ন নির্দিষ্ট দপ্তরের কাছে। তবে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তবে স্থানীয়রা দাবি করছে মাঝে মাঝে বাংলাদেশ থেকে লোক আসতো বা অন্য জায়গা থেকে লোক তার সাথে কথা বলতো। তিনি ব্লগার সেটা কার্যত স্পষ্ট, সব বিষয়ে ক্ষতি দিচ্ছে কি কারণে তিনি এখানে থাকছিলেন এবং তাকে যে বাড়ি ভাড়া দিয়েছিল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে তাকে আজ আবার ডাকা হয়েছে, তাকে আজও জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো পর্যন্ত ব্লগারকে গ্রেপ্তার করেনি, তবে সমস্ত বিষয়ে ক্ষতি দেখছে পুলিশ। বেশ, স্থানীয়রা কিভাবে চিনতেন এই ব্লগারকে শোনা যাক। ইউটিউবার ছিল, এখানে কি নাম বলতো? মাসুদ। মাসুদ উনি ভাড়া থাকতেন এটা শুনেছি, এবং যার বাড়িতে ভাড়া থাকতেন সেও এখানকার লোক না, সেও বাইরের লোক। এমনি কথাটা তো বলতেন, বউ আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত। অন্যদিকে রোগী মৃত্যুতে হাসপাতালে একেবারে ধুন্ধুমার কাণ্ড। বাঁকুড়া ছাতনা হাসপাতালে তুলকালাম কাণ্ড, সাপের কামড়ে কিশোরের মৃত্যু, আর সেই মৃত্যুতে রীতিমতো উত্তেজনা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বাঁকুড়া ছাতনা হাসপাতাল, সেখানে তুলকালাম কাণ্ড, সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়। বাঁকুড়া সম্মেলনী মেডিকেলে কিশোরের মৃত্যু এবং বাঁকুড়া ছাতনা হাসপাতালে পরিবারের বিক্ষোভ। প্রিয়ব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, সরাসরি পরিবারের তরফ থেকে পরিবার বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন, ঠিক কি কি অভিযোগ সামনে আসছে, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কি? দেখো, বাঁকুড়া ছাত্রার যে সরবেরিয়া হাসপাতাল, সেই সরবেরিয়ার যে স্পেশাল সুপারভাইজারি হাসপাতালে সেখানেই কিন্তু সন্দীপ রানা তিনি চাষের কাজে গিয়েছিলেন জমি দেখতে, এবং পরবর্তীকালে তাকে সাপে কামড়ায় এবং সে সাপে কামড়ানোর অবস্থাতেই যায় ছাত্রা সুপারভাইজারি হাসপাতাল যায় একাই। পরবর্তীকালে চিকিৎসকরা বলেন যে অভিভাবককে আনতে হবে, নচেত চিকিৎসা হবে না। তখন তিনি বাড়িতে ছুটে যান এবং সামনেই বাড়ি, ছুটে যেয়ে আবার তাদের বাড়ির লোকজনকে ডেকে আনেন এবং তার পরবর্তীকালে তাকে চিকিৎসা করা শুরু হয়। কিন্তু যেটা অভিভাবকদের অভিযোগ বা নিজের পরিবার সূত্রে জানা যাচ্ছে যে তারা কোনো রকম চিকিৎসা না করে তাকে রেফার করে দেয় বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেখানে কিন্তু অনেকটা সময় ব্যতীত হয়ে যায় এবং সেই কারণে সাপে কাটা রোগী, এবং প্রথমে তারা মানতেই চায়নি যে ঘটনা সাপে কাটা রোগীর ঘটনা, কোনো একটা আঘাতজনিত কারণে তারা চিকিৎসা করছিলেন। এই দেরির কারণেই এই কিশোরের মৃত্যু হয় এবং এই 12 বছরের কিশোরের সন্দীপ রানার মৃত্যুর পরই কিন্তু সকালত পরিবার তার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরিবারের লোকজন তার বডি নিয়ে যে
খাদ্য সুপারভাইজার হাসপাতালে বিক্ষোভ দেখা হয় থাকেন যে উপযুক্ত চিকিৎসা হলে তাই সন্দীপ রানা বেঁচে যেতে পারত 12 বছরের কিশোর, কিন্তু সেই চিকিৎসা না করে তাকে দেরি করা হয়, তার বর্ণনা করা হয়, বিনা চিকিৎসায় এক প্রকার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বাঁকুড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য, এবং সেই সময় ব্যতীত হয়ে যাওয়ার কারণে এই কিশোরের মৃত্যু হয়েছে। এই অভিযোগেই তারা সরকার হয়েছিলেন এবং বিক্ষোভ দেখা থাকেন। পরবর্তীকালে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এমন দাবি করা হয়েছে হাসপাতাল সুপারের পক্ষ থেকে, এবং যদি তদন্ত কমিটির পর যদি কোনো দোষী সাব্যস্ত হয় চিকিৎসক সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। বেশ, চুরির অভিযোগ, আর সেই অভিযোগে ধৃত টলি অভিনেতা। পোস্তায় চুরির অভিযোগে গ্রেফতার রূপা দত্ত। বড়বাজার থেকে গ্রেফতার করা হয়েছে এই অভিনেতাকে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই অভিনেতার বিরুদ্ধে ঠিক কি কি চুরির অভিযোগ সামনে আসছে? এটা একেবারেই গত মাসের 15 তারিখে একজন অভিযোগ জানায় পোস্তা থানায় যে সোনার গয়নার সময় বেশ কিছু টাকা একটি ব্যাগ একজন হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে কলকাতা পুলিশের ডিডি ওয়ার্ক সেকশন ঘটনাটি নিজেদের হাতে নেয় এবং গতকালকেই বড়বাজার থানা এলাকা থেকে এই টলিউড অভিনেত্রী বা টেলিভিশন অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করা হয়। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে 2022 সালে মার্চ মাসে বইমেলায় একটি পকেটমারি এবং চুরির ঘটনা হয়েছিল, সেখানেও এই রূপা দত্ত যোগ ছিল এবং এরকম একাধিক ঘটনা তিনি ঘটিয়েছেন। এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা বা কি কারণে চুরি করলো গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 63 গ্রামের কাছাকাছি সোনা সহ নগদ বেশ কিছু টাকা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে। বেশ, চালকলের বিষ চাষের জমিতে, আর এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আর এরপরে পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, এবার দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে। মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে। এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি, কিন্তু প্রতিনিধিত্ব দেখেছি। ধান কলটা তখন আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল। চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি। রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা।
দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়, কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা।